দেখো তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, বাংলা এমডিসি কোর্সের স্টুডেন্ট, যাদের সেকেন্ড সাবজেক্ট বাংলা আছে, অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারে বাংলা সেক পেপার পরীক্ষা দিয়েছিলে, সেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট বাংলা, তোমাদের তো দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে এমডিসি 7 এবং এমডিসি 8। তো এমডিসি 7-এর লাস্ট মিনিট সাজেশান আগে আমি দিয়ে দিচ্ছি, তারপর এমডিসি 8 যাদের ফার্স্ট সাবজেক্ট আছে তাদের এমডিসি 8 পড়তে হবে। তো আমি আগে এমডিসি 7-এর লাস্ট মিনিট সাজেশানটা দিয়ে দিই, তারপর এমডিসি 8টা দিচ্ছি। কেমন? তোমরা এমডিসি 7-এ উপন্যাস পড়বে দুটো, কপালকুণ্ডলা এবং পদ্মা নদীর মাঝি, এবং 6খানা ছোটো গল্প, 1 2 3 4 5 6 7টা ছোটো গল্প পড়বে। তো এখান থেকে তোমরা উপন্যাস থেকে যে বড় প্রশ্নগুলো রেডি করবে সেগুলো দেখে নাও। তোমরা কপালকুণ্ডলা উপন্যাস থেকে পড়বে। কপালকুণ্ডলা উপন্যাসে আখ্যায়িক ইতিহাসের ফ্রেমে বাঁধানো স্বরূপ দিক দিয়ে একটি ঐতিহাসিক উপন্যাস, অর্থাৎ কপালকুণ্ডলা উপন্যাসটি কি একটি ঐতিহাসিক উপন্যাস? এর সপক্ষে যুক্তি দাও। কপালকুণ্ডলা উপন্যাসে মতিবিবির চরিত্র। আচ্ছা, কপালকুণ্ডলা উপন্যাসে অলৌকিক এবং অতি প্রকৃতির যে প্রভাব রয়েছে সেটি আলোচনা করো। আর কপালকুণ্ডলা উপন্যাসের তৎকালীন সমাজের যে চিত্র ফুটে উঠেছে, আর কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ করো, নবকুমারের চরিত্র। 1 2 3 4 5 6টা প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখলাম। এখান থেকেই 5টা প্রশ্ন, এই দুটো প্রশ্ন তোমাদের আসবে, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। তোমরা চেষ্টা করো নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র এবং কপালকুণ্ডলা যে অতি প্রকৃতির গল্প বা অতি প্রকৃতির প্রভাব, কপালকুণ্ডলা উপন্যাসে অলৌকিক অতি প্রকৃতির প্রভাব, এই প্রশ্নটা, এবং কপালকুণ্ডলা উপন্যাসে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তার বর্ণনা দাও। এই প্রশ্নগুলো সবার আগে রেডি করো, ঠিক আছে? মতিবিবি চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র এবং নবকুমারের চরিত্র, এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা পাবেই, 100% পাবে। এছাড়া যে আর একটা প্রশ্ন থাকে ওখানে ওই কপালকুণ্ডলা উপন্যাস কি ঐতিহাসিক উপন্যাস, তার সাপেক্ষে যুক্তি দাও, বা কপালকুণ্ডলা উপন্যাস কি অতি প্রকৃতির প্রভাব, এবং কপালকুণ্ডলা উপন্যাসে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। এই হাতে গোনা 6টা প্রশ্নকে তোমরা ভালোভাবে রেডি করো। সময় এখন বিস্তর, 1 মাসের বেশি সময় আছে। তোমরা এই প্রশ্নগুলোকে মডিউল 1 থেকে রেডি করো, কপালকুণ্ডলা থেকে। কেমন? এবার 5 নাম্বারের জন্য তো উপন্যাস থেকে লাইন তুলে প্রশ্ন দেয়। তোমরা চেষ্টা করো, আমি যে 10টা প্রশ্ন তোমাদের লাইন তুলে প্রশ্নগুলো দিয়েছি এইখান থেকেই এই লাইন তুলে প্রশ্নগুলোকে রেডি করো। এছাড়া ওই চরিত্রগুলো বা নামকরণের সার্থকতাটা 5 নাম্বারে দিতে পারে, ঠিক আছে? আমি এখানে তোমাদের সাজেস্ট করছি সব প্রশ্নগুলো, যেহেতু এত বড় একটা উপন্যাস, এখান থেকে 5 নাম্বারের কোশ্চেন কমন দেওয়াটা খুব চাপের ব্যাপার। তো তোমরা চেষ্টা করো লাইন তুলে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোকে ধরে ধরে রেডি করো আগে, তারপর নামকরণের সার্থকতাটা একটু দেখে নিও। এবারে আসি মডিউল 2-এ আছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে বৃত্তিজীবী শ্রেণীর এবং নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা বর্ণিত হয়েছে সেটি বর্ণনা করো। হোসেন মিয়া এবং কুবের পরস্পর বিরোধী দুটি পৃথিবীর মানুষ হওয়া সত্ত্বেও উপন্যাসের ভিত্তিতে কীভাবে তারা পরস্পরের হাত ধরে দুটি চরিত্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে তা বিশ্লেষণ করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর ভূমিকা বর্ণনা করো। আচ্ছা, হোসেন মিয়া চরিত্র পড়তে হবে না, আগেরবার এমডিসি 7-এ এসে গেছে গতবারে। আচ্ছা, পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের চরিত্র পড়ো, কপিলার চরিত্র পড়ো। কুবেরের জীবন সংগ্রাম, অর্থাৎ কুবেরের চরিত্র আর কপিলার চরিত্র। আর একটা প্রশ্ন ময়নাদ্বীপের তাৎপর্য। 1 2 3 4 5 6টা প্রশ্ন আমি তোমাদের কপালকুণ্ডলা থেকেও সাজেস্ট করছি বড় প্রশ্ন হিসাবে। এই 6টা প্রশ্নকে এমডিসি 7-এর স্টুডেন্ট যারা, তোমরা রেডি করো এই 6টা প্রশ্ন। এখান থেকে হয় কপিলার চরিত্র বা পদ্মা নদীর জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রা, বা তোমার ওই আমাদের কুবেরের চরিত্র আসতে পারে, না হলে আর যে বাকি 3টে প্রশ্ন পড়ে রইল সেই 3টে প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। মোট এখান থেকেই 2টো প্রশ্ন তোমরা দেখা পাবে। এতদিন তো আমার সাজেশান ফলো করে তোমরা পরীক্ষা দিয়ে আসছো, কেউ কখনো নিরাশ হওনি, বিশেষ করে বাংলা সাবজেক্টে। তো এই প্রশ্নগুলো তোমরা চোখ কান বুঝে পড়ে যাও, এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে।
এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন বললাম। 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সেই একই জিনিস আমি বলবো। 5 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে সবগুলো রেডি করে যাও, লাইন তুলে যা যা প্রশ্নগুলো দিয়েছি, এত বড় উপন্যাস তো লাইন তুলে প্রশ্ন। আর পদ্মা নদীর মাঝি উপন্যাসের নামকরণের সার্থকতাটা 5 নম্বরের জন্য দেখবে, কারণ গতবারে MDC 7-এ নামকরণের সার্থকতা এসে গেছে। তোমাদের নামকরণের সার্থকতা বড় প্রশ্ন আকারে করতে হবে না, যদি পারো 5 নম্বরের জন্য নামকরণের সার্থকতাটা পড়ো এবং যে লাইন তুলে প্রশ্নগুলো দিয়েছি তোমরা সেই প্রশ্নগুলোকে রেডি করো ইউনিট 2 থেকে, মডেল 2 থেকে। এবারে আসি ছোট গল্প। ছোট গল্প থেকে তোমরা দেনা পাওনাটা 5 নম্বরের জন্য রেডি করো, ঠিক আছে? নিরুপমার চরিত্র, রামসুন্দরের চরিত্র, বা দেনা পাওনা গল্পে যে তৎকালীন সমাজে পণপ্রথা বিরোধী যে নিয়মটা দেখানো হয়েছিল, বা নামকরণের সার্থকতা, এগুলো 5 নম্বরের জন্য রেডি করো দেনা পাওনাটা। মেঘরৌদ্র থেকে আমি তোমাদের পড়তে বলছি না, মেঘরৌদ্রটা একটু কঠিন। মণিহারা থেকে পড়ো। মণিহারা অতি প্রকৃতির গল্প হিসাবে কতটা সার্থক, 100% কমন পাওয়ার মতো একটা প্রশ্ন। আচ্ছা, নিশীথে গল্পের নামকরণের সার্থকতা আর অতি প্রকৃতির গল্প, এই তিনটে মণিহারা নিশি থেকে খুব ভালোভাবে রেডি করো। আর এক রাত্রি থেকে এক রাত্রি গল্প অবলম্বনে কাহিনীর গতি প্রকৃতির বিন্যাস কতখানি সার্থক, অর্থাৎ একটি যে ব্যতীত প্রেমের কাহিনী, এই যে এই একই ওই প্রশ্নটা এই প্রশ্নটা একই উত্তরটা এমনভাবে রেডি করো, এই প্রেমের অন্নিশে মাধুরী বর্ণছটা দীপ্ত হয়েছে, এক রাত্রি গল্প আলোচনা করো। বা নামকরণের সার্থকতা, একই প্রশ্ন, সব যে কটা প্রশ্ন দেওয়া আছে সব এক রিলেটেড প্রশ্ন। একটা প্রশ্নকে এক রাত্রি থেকে এমনভাবে রেডি করো যেন সব পারো। আচ্ছা, সুভা গল্প থেকেও বড় প্রশ্ন করো। মুখ বধির মেয়ের যে যন্ত্রণা সুভা গল্পে তা কতটা ব্যক্ত হয়েছে, এই প্রশ্নটা সুভা গল্প থেকে, অর্থাৎ বা সুভা গল্পের নামকরণের সার্থকতা। আচ্ছা, অতিথি গল্প থেকে তারাপদের চরিত্র 5 নম্বরের জন্য করো। ল্যাবরেটরি থেকে ল্যাবরেটরি গল্পের নামকরণের সার্থকতা, সৈনিক চরিত্র, ঠিক আছে? এই প্রশ্নগুলো যে কটা বললাম এগুলোকেই তোমরা এমনভাবে বড় প্রশ্নগুলো রেডি করো যেন 5 নম্বরও পারো। 5 নম্বরে লাইন তুলে প্রশ্ন খুব একটা দেয় না, যদিও দেয় গল্প থেকে, তো তোমরা তার অর হিসাবে 5 নম্বরের জন্য তো তোমরা পড়ছো। দেনা পাওনা 5 নম্বরে পড়ছো, ল্যাবরেটরি 5 নম্বরে পড়ছো, অতিথিকে 5 নম্বরের জন্য দেখে রাখবে। এগুলো থেকে 5 নম্বরের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। MDC 7 যাদের সেকেন্ড সাবজেক্ট বাংলা, তোমরা MDC 7-এর জন্য এই প্রশ্নগুলো রেডি করো। এখান থেকে তোমরা 100% কমন কোশ্চেন পাবে। আর তোমরা যদি ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটা লাইক দিও ভিডিওটিতে। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষার প্রিপারেশান নাও। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।